হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। অল্টারনেটিং কারেন্ট ক্লাস নাম্বার 3। এর আগে অল্টারনেটিং কারেন্টের উপরে দুটো ক্লাস আপলোড হয়ে গেছে। আজকে অল্টারনেটিং কারেন্টের উপরে থার্ড ক্লাস আমাদের। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা একবার দেখে নেব যে লাস্ট ক্লাসে অল্টারনেটিং কারেন্টের উপরে তৈরি যে ক্লাসটি ছিল, লাস্ট ক্লাসে আমরা কি কি টপিকের উপরে মূলত আলোচনা করেছিলাম। তো লাস্ট ক্লাস রিক্যাপ মূলত এটাই, আমরা লাস্ট ক্লাসে অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট, অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট এটা নিয়ে ডিসকাশন করেছিলাম, যার রেজাল্ট আমরা পেয়েছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু মাল্টিপ্লাইড বাই 2/পাই ইকুয়ালস টু, এটাও আমরা পেয়েছিলাম যে 0.637 মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, যদি কিনা আমরা আই অ্যাভারেজ ফাইন্ড আউট করতে চেয়েছিলাম। আই অ্যাভারেজ ফাইন্ড আউট করতে চেয়েছিলাম, তো তার রেজাল্ট আমাদের সামনে যেটা এসেছিল সেটা হচ্ছে 2 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট over pi equals to 0.637 multiplied by maximum current in a particular sine. তো এর সম্পর্কে ব্রিফলি ডিসকাশন এবং এটা প্রুভ করা হয়েছিল পেছনের ক্লাসে। এবং যদি আমরা ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু বার করতে চেয়েছিলাম, সেক্ষেত্রে ফর্মুলাটা অলমোস্ট সেম, শুধু চেঞ্জেসটা এসেছিল যে এখানে যেহেতু ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু বার করতে চেয়েছিলাম, কাজে 2 মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ অফ দিস সাইন ওয়েভ ওভার পাই ইকুয়ালস টু 0.637 মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ অফ দিস সাইন ওয়েভ। তারপর আমরা মূলত আরএমএস ভ্যালুর উপরে ডিসকাশনটা করেছিলাম। আরএমএস ভ্যালু একটা ইম্পর্টেন্ট টপিক অল্টারনেটিং ইলেকট্রিসিটিতে, অল্টারনেটিং কারেন্ট ফান্ডামেন্টালে এন্ড সার্কিটে। যেটা আরএমএস ভ্যালু হিসেবে আমাদের সামনে যে রেজাল্টটা উঠে এসেছিল, আরএমএস ভ্যালু অফ কারেন্ট অথবা আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ, সেটা হচ্ছে অনেকটা এরকম, আই আরএমএস ইকুয়ালস টু আইএম ওভার √2 ইকুয়ালস টু 0.707 মাল্টিপ্লাইড বাই আইএম। এটা পুরোপুরি আমরা কিন্তু প্রুভ করেছিলাম। এটা কিভাবে হলো, কেন হলো এরকম ভ্যালু, এবং আরএমএস ভ্যালুটা বা কি, এর নেসেসিটিটা কি। এবং এটা বলে রাখি যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরএমএস ভ্যালু, কারণ আমরা যত জায়গায় ইলেকট্রিসিটির কোয়ান্টিটি নিয়ে ডিল করি, মূলত আমরা কিন্তু আরএমএস ভ্যালুটাকেই কিন্তু নিয়ে ডিল করি। কাজেই এটা জানা অত্যন্ত জরুরি, এবং এটা আমরা প্রুভ করে ফেলেছি অলরেডি আমাদের লাস্ট ক্লাসে অল্টারনেটিং কারেন্ট 0-2 তে আমরা এগুলো আলোচনা করেছি, যেখানে আমরা ভিআরএমএস বার করতে গিয়ে আমাদের সামনে যে রেজাল্টটা উঠে এসেছে সেটা ভিএম ওভার √2 ইকুয়ালস টু 0.707 ইন্টু ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ। তারপর আমরা দুটো ফ্যাক্টরের উপরে ফোকাস করেছিলাম, যেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, ইট মে বি কারেন্ট অর ভোল্টেজ, যার ভ্যালুটা সব সময়ের জন্য ইন আ সাইন ওয়েভ, পার্টিকুলার সাইন ওয়েভের কথা বলছি। একটা সাইন ওয়েভের ফর্ম ফ্যাক্টরের মানটা একটা কনস্ট্যান্ট, এটা 1.11 এটা আমরা পেয়েছিলাম। এবং সাথে সাথে আমরা আলোচনা করেছিলাম যে ফর্ম ফ্যাক্টরের নেসেসিটিটা কি, ফর্ম ফ্যাক্টর কেন আমরা এরকম একটা ফ্যাক্টরকে কেন ক্রিয়েট করছি। তো এটা এই ফ্যাক্টর দিয়ে আমরা অত্যন্ত সহজভাবে বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করতে পারি। কাজেই ফর্ম ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রিসিটিতে। সাথে সাথে পিক ফ্যাক্টরও তাই, যেটা রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ অল্টারনেটিং কোয়ান্টিটি ওভার আরএমএস ভ্যালু অফ দিস অল্টারনেটিং কোয়ান্টিটি, যার ভ্যালুটা আমরা পেয়েছিলাম 1.414। তো আই হোপ তোমাদের কাছে এগুলো ক্লিয়ার আছে। এবং আজকে আমরা মূলত, এটা ছিল লাস্ট ক্লাস রিক্যাপ, আজকে মূলত আমরা যেটার উপরে ফোকাস করব, যেটা নিয়ে আলোচনা করব, যেটা টুডেস টপিক, দেখতেই পাচ্ছ ফেজ এন্ড ফেজ ডিফারেন্স। ফার্স্ট যে আমরা আলোচনাটা করব সেটা হচ্ছে ফেজ এন্ড ফেজ ডিফারেন্স। তারপর পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট এন্ড ফেজার ডায়াগ্রাম এন্ড ওয়েভ ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম এবং এদেরই ফেজার ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। আমরা কিন্তু কোনো কম্বিনেশন সার্কিটে যাব না, কম্বিনেশন সার্কিট আমরা পরবর্তী ক্লাসে ডিসকাশন করব। তো আমার ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ফেজ এন্ড ফেজ ডিফারেন্স, এটা নিয়ে আলোচনাটা শুরু করব। তো ফেজটা কি, মূলত দেখো আমরা অল্টারনেটিং কারেন্ট স্টাডি করার সময় আমরা এই ফেজ টার্মটা খুব পরিচিত একটা টার্ম, খুব বারবার আমাদের কাছে এই টার্মটা আসে আমাদের সামনে, ফেজ ডিফারেন্স। তো এগুলো মূলত কি, ফেজ কাকে বলবো এবং ফেজ ডিফারেন্সই বা কাকে বলবো, চলো একবার দেখে নেওয়া যাক। তো মনে করা যাক আমরা অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রিসিটির
আমরা ইকুয়েশন বারবার আমরা যেমনটা পেয়েছি, যেমন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, যেমনটা আমি বলেছিলাম যে আমরা যেহেতু এই ইলেকট্রিসিটিটা, এই অল্টারনেটিং কোয়ান্টিটি, কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, এরা ক্রমাগত চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট অফ টাইম, সময়ের সাথে সাথে এদের কোয়ান্টিটির পরিবর্তন হচ্ছে, কাজেই আমাদের কাছে এর ভ্যালুটা কিন্তু মেজার করা খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা পেরেছিলাম, আমরা শুরুটা করেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দিয়ে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর পরে আমরা অ্যাভারেজ ভ্যালু পেয়েছিলাম, আমরা তারপর আরএমএস ভ্যালু ফাইন্ড আউট করতে পেরেছিলাম, ফাইনালি আমরা পেরেছিলাম। কিন্তু অল্টারনেটিং কোয়ান্টিটিজ এর যে ইকুয়েশনটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ইকুয়েশন, সাপোজ তোমার কাছে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু given any alternating waveform or alternating quantity, suppose that it is given by v equals to vm sin ওমেগা টি, সাপোজ এরকম একটা অল্টারনেটিং কোয়ান্টিটিস তোমার কাছে দেওয়া আছে। তোমাকে এর সঙ্গে আমি যদিও এগুলো নিয়ে অনেক অনেক বিস্তারিত আলোচনা করেছি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে, তোমরা একটু দেখে নিও, তবুও এগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই যে ভিএমটা হচ্ছে সাইন ওয়েভ ফর্মের ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, এবং এই যে সাইন ওমেগা টিটা মূলত হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দিস সাইন ওয়েভ। তো এটা হচ্ছে ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে কৌণিক দূরত্ব, অতিক্রান্ত কতটা দূরত্ব সেটা কৌণিক ভ্যালু অবশ্যই। তো ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে ডিসটেন্স, এন্ড তোমরা জানবে যে আমি এটা নিয়েও আলোচনা করেছিলাম যে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক গতিবেগ, এবং গতিবেগের সঙ্গে যখন সময় মানে টাইম মাল্টিপ্লাই হয় তখন সেটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয়, এগুলো আমরা ফিজিক্সে বারংবার পড়েছি। তো তোমার কাছে যে এরকম একটা অল্টারনেটিং কোয়ান্টিটিস দেওয়া রয়েছে v ইকুয়ালস টু vm sin ওমেগা টি, এখান থেকে তুমি কি বুঝবে, দেখো vm হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ voltage of this sine wave and omega t টা মূলত omega t equals to theta. Theta is the angular displacement, angular distance covered by this sine wave. তো এটা টোটাল ডিসটেন্স। তো এই সাইনের পরে মোদ্দা কথা একটা জিনিস একটু ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও যে ফেজ বলতে কি বুঝবো। ফেজ বলতে কোনো এরকম অল্টারনেটিং কোয়ান্টিটিজ এর ইকুয়েশনে সাইন পর্যন্ত ছেড়ে দাও, তারপরে যা কিছু আছে ওই সেটাকেই আমরা বলবো ফেজ। তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি সাইন পর্যন্ত ছেড়ে দেবো, ভিএম সাইন পর্যন্ত ছেড়ে দেবো, তারপরে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু কোনো অল্টারনেটিং কোয়ান্টিটিজের ফেজ, সেটা ভি হলে ভোল্টেজের ফেজ, আই হলে সেটা কারেন্টের ফেজ। তো এখানে আমি সাইনের পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওমেগা টি। সো ওমেগা টি ইজ নাথিং বাট ফেজ, সিম্পলি ফেজ। সাপোজ দ্যাট কোনো একটা অল্টারনেটিং কোয়ান্টিটিজ তোমার সামনে প্লেস করা হলো, সাপোজ ভিএম সাইন ওমেগা টি মাইনাস 45 ডিগ্রি, সাপোজ দ্যাট ওমেগা টি মাইনাস 45 ডিগ্রি। তো এটার মানে কি, তুমি সাইন পর্যন্ত ছেড়ে দাও, সাইন পর্যন্ত ছেড়ে দিয়ে তারপরে যেটা পড়ে আছে সেটা হচ্ছে ফেজ। তাহলে এখানে ফেজটা কি, ওমেগা টি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু ফেজ। তার মানে এখানে ওমেগা টি ইকুয়ালস টু থিটা অথবা ওমেগা টি ইকুয়ালস টু ফাই, সাপোজ দ্যাট, তো এর নিশ্চয়ই একটা ভ্যালু থাকবে। সাপোজ দ্যাট কোন একটা নির্দিষ্ট সময়ে ওমেগা টি ইকুয়ালস টু সাপোজ 90 ডিগ্রি, সাপোজ ওমেগা টি ইকুয়ালস টু 90 ডিগ্রি, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে ফেজ তখন কি হবে, 90 মাইনাস 45 ইকুয়ালস টু 45 ডিগ্রি, 45। দিস ইজ ফেজ। সিম্পলি কোনো অল্টারনেটিং কোয়ান্টিটিজ এর ইকুয়েশন সাইনের পরে যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে ফেজ। এখন যদি একটা অল্টারনেটিং কোয়ান্টিটি আমি আরেকটু বলে দিচ্ছি, যদি একটা কারেন্ট দিয়ে একটু বলি যে I ইকুয়ালস টু সাপোজ দ্যাট I এম এরকমই থাকে, I এম সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, সাপোজ দ্যাট ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে ফেজ কোনটা, এটা কারেন্টের ফেজ, ডেফিনেটলি কারেন্টের ফেজ, বিকজ কারেন্টের ইকুয়েশন দেখতে পাচ্ছ এটা। তাহলে এখানে তুমি সাইন পর্যন্ত ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ফেজ ইকুয়ালস টু ওমেগা টি
প্লাস 30 ডিগ্রি। মনে করা যাক ওমেগা টি ইকুয়ালস টু এট এ পার্টিকুলার টাইম ওমেগা টি ইকুয়ালস টু 90, থিটা ইকুয়ালস টু 90, তাহলে এখানে 90 প্লাস 30 ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এখানে ফেজটা কিন্তু 120 ডিগ্রি। তো ফেজটা আর কিছুই নয়, ফেজটা হচ্ছে কোনো একটা সাইন ওয়েভ ফর্মে যে অ্যাঙ্গুলার যে অ্যাঙ্গেলটা, মূলত যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার্ড বাই দিস সাইন ওয়েভ, টোটাল ডিস্টেন্স, সেটাই হচ্ছে ফেজ। সিম্পলি এবারে যদি ফেজ ডিফারেন্সের কথা বলি, তো ডিফারেন্সের কথা বললে বুঝতেই পারছো পার্থক্য। তো পার্থক্যর কথা যদি বলা হয় তাহলে নিশ্চয়ই একটা কোয়ান্টিটির মধ্যে পার্থক্য নির্ণয় করা যাবে না, তাহলে অ্যাটলিস্ট টু অর মোর, অ্যাটলিস্ট দুটো কোয়ান্টিটি লাগবে, দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি লাগবে, যাদের মধ্যে তোমাকে পার্থক্যটা নির্ণয় করতে হবে, ফেজটার ডিফারেন্স ডিটারমাইন করতে হবে। ফেজ ডিফারেন্স কথাটা অত্যন্ত প্রচলিত, একটা কমন একটা ওয়ার্ড বলতে পারো অল্টারনেটিং ইলেকট্রিসিটিতে কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্সটা যদি করতে হয় তাহলে প্রথম এটাই হচ্ছে, এটা ম্যান্ডেটরি যে দুটো কোয়ান্টিটি লাগবে, অ্যাটলিস্ট টু অর মোর কোয়ান্টিটিস লাগবে, তবেই কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করা যাবে। তো সেক্ষেত্রে তোমার কিরকম হবে ব্যাপারটা আমি একটু দেখাই। তাহলে ফেজের ব্যাপারটা আমি একটু মুছে দিচ্ছি। তো মনে করা যাক যে কোনো একটা সাইন ওয়েভ ফর্মে কোয়ান্টিটিস এরকম দেওয়া রয়েছে, ভোল্টেজের কোয়ান্টিটিস এরকম দেওয়া রয়েছে। তো সাপোজ তাহলে যদি ফেজ ডিফারেন্স ডিটারমাইন করতে হয় তাহলে এখানে আরো আরেকটা কোয়ান্টিটি কিন্তু দেওয়া থাকতে হবে। তো মনে করা যাক যে আরো একটা কোয়ান্টিটি দেওয়া আছে, I ইকুয়ালস টু Im সাইন ওমেগা টি। তো যেমনটা আমি বললাম, এবার ফেজের পার্থক্য নির্ণয় করতে হবে। উপরের যে অল্টারনেটিং কোয়ান্টিটিসটা দেখা যাচ্ছে, ভোল্টেজের যে ভ্যালুটা দেখা যাচ্ছে, সেখানে ফেজ ইকুয়ালস টু কত দেখা যায়, ফেজ ইকুয়ালস টু ওমেগা টি অথবা থিটা। নিচের যে অল্টারনেটিং কোয়ান্টিটিসটা দেখা যাচ্ছে এটা ভি এর ফেজ অফ বি, এন্ড আই এর ফেজ আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সাইন পর্যন্ত ছেড়ে দিলে ওমেগা টি। তাহলে ফেজের ডিফারেন্স কি? তাহলে ফেজের ডিফারেন্সটা এরকম যে ওমেগা টি মাইনাস ওমেগা টি ইকুয়ালস টু 0। সো দেখতেই পাচ্ছ এই কোয়ান্টিটিজেরও ফেজ ওমেগা টি, এই কোয়ান্টিটিজেরও ফেজ ওমেগা টি। তাহলে এদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ওমেগা টি মাইনাস ওমেগা টি ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। ফেজ ডিফারেন্স নেই মানে এটাকে আমি বলতে পারি ইন ফেজ, তার মানে তারা একই ফেজে আছে, তাদের মধ্যে কোনো রূপ, এটা তো অ্যাঙ্গেল, তাদের মধ্যে কোনো রূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই। যদি এই কোয়ান্টিটিসটা আই এর কোয়ান্টিটিসটা থাকতো -30 ডিগ্রি, সাপোজ দ্যাট, তাহলে কি হতো? তাহলে দেখে নাও যে এখানে ভি এর ফেজ হচ্ছে ওমেগা টি, তার থেকে মাইনাস করতে হতো, তার থেকে ফেজ ডিফারেন্স ডিটারমাইন করছো, মাইনাস করতে হতো ওমেগা টি -30 ডিগ্রি। তো রেজাল্টটা কি হতো? ওমেগা টি ক্যান্সেল, ইকুয়ালস টু -30 ডিগ্রি। তাহলে এখানে 0 হলো না, ইট মিনস দ্যাট দেয়ার ইজ ফেজ ডিফারেন্স, তার মানে নট ইন ফেজ, এটা সেম ফেজে নেই, ইন ফেজে নেই। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে, যে ডিসপ্লেসমেন্টটা তুমি দেখতে পাচ্ছ -30 ডিগ্রি। ইট মিনস দ্যাট কি ভোল্টেজের থেকে এই যে ওয়েভ ফর্মটা একটা যদি সাইন ওয়েভ ফর্ম তুমি এখানে ড্র করো, ভোল্টেজের একটা সাইন ওয়েভ ফর্ম ড্র করো, তার সাথেই যদি কারেন্টেরও একটা সাইন ওয়েভ ফর্ম ড্র করো, তাহলে সেই সাইন ওয়েভ ফর্মে কিন্তু তোমার এটা লক্ষ্য করা যাবে যে কারেন্টের ওয়েভ ফর্মটা ভোল্টেজের ওয়েভ ফর্ম থেকে 30 ডিগ্রিতে কিন্তু পিছিয়ে চলছে। -30 ডিগ্রি মানে হচ্ছে পিছিয়ে চলছে। ভোল্টেজের যেখানে ফেজ ওমেগা টি, কারেন্টের ফেজ হচ্ছে ওমেগা টি -30 ডিগ্রি। ইট মিনস দ্যাট কারেন্টটা কিন্তু ওই ওয়েভ ফর্মে 30 ডিগ্রিতে
পিছিয়ে চলছে। তো এটা গেল ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স সবসময় যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে হবে এমন কোনো মানে নেই, ভোল্টেজ ভার্সেস ভোল্টেজের মধ্যেও ফেজ ডিফারেন্স হতে পারে। কিরকম? সাপোজ মনে করা যাক যে এখানে এখানে একটা অল্টারনেটিং কোয়ান্টিটিস রয়েছে, এখানেও ভি রয়েছে, বাট এটা রয়েছে ভিএম সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি। তার মানে এখানে দুটো ভোল্টেজ দেওয়া রয়েছে, দুটো ভোল্টেজের ভ্যালু দেওয়া রয়েছে, যে ভোল্টেজ দুটোর ভ্যালু ডিফারেন্ট। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে ভোল্টেজ যদি এটা ওমেগা টি অ্যাঙ্গেল কভার্ড হয়, তো এর ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল কভার্ড হবে। এই যে ভোল্টেজটা, তার মানে এই ভোল্টেজটা at any instantaneous time, যে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ভোল্টেজের যে ওয়েভফর্মটা, সেই ওয়েভফর্ম এ যদি ওমেগা টি ডিস্টেন্স কভার করে, তাহলে আরেকটা যে ভোল্টেজের কোয়ান্টিটি রয়েছে সে কিন্তু ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি পিছিয়ে সে কিন্তু শেষ করবে। কাজেই এই ভোল্টেজটা কিন্তু 30 ডিগ্রিতে পিছিয়ে থাকবে, যেমনটা কারেন্ট পিছিয়ে ছিল আগের যে কেসটা আমি দেখালাম। তো ফেজার ডিফারেন্স অথবা ফেজ ডিফারেন্স সব সময় যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ হতে হবে এমনটা নয়, কারেন্ট ভার্সেস কারেন্ট হতে পারে, ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ হতে পারে, বাট তাদের মধ্যে ডিফারেন্স থাকতে গেলে মুদ্রা কথা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভারেজ এর ডিফারেন্স থাকতে হবে, তবেই তুমি ফেজ ডিফারেন্স পাবে। আদারওয়াইজ তাদের মধ্যে যদি অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভারেজের কোনো ডিফারেন্স না থাকে, তাহলে কিন্তু ফেজ ডিফারেন্সটাও জিরো। আর ফেজ ডিফারেন্স যদি জিরো হয়ে যায়, তাহলে সেই ওয়েভ ফর্মটাকে তুমি ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে বলতে পারবে ভোল্টেজ এবং কারেন্ট ইজ ইন ফেজ। এবং যদি দুটো ভোল্টেজের কোয়ান্টিটি হয়, সাপোজ দ্যাট এটাও সাইন ওমেগা টি, তাহলে এই দুটো ভোল্টেজেরও কিন্তু ইজ ইন ফেজ রান করবে, তাদের মধ্যে কোনরূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না। সো দিস ইজ ফেজ। এরপরে এটা আরো ক্লিয়ার হবে যখন আমি একটা পিওর রেজিস্টিভ সার্কিট নিয়ে ডিসকাশন করব। তো নেক্সট টপিক হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট। তো পিওর রেজিস্টিভ সার্কিট বুঝতেই পারছো, পিওর রেজিস্টিভ সার্কিট। তো এর আগে আমি একটু বলে নিই যে দেখো, যখন আমরা ডাইরেক্ট ইলেকট্রিসিটি নিয়ে ডিসকাশন করেছিলাম একদম বেসিক ফান্ডামেন্টালে, তখন আমরা দেখেছিলাম দেয়ার আর আ সিঙ্গেল টাইপ অফ লোড, মানে একেবারে পিওর রেজিস্টিভ লোড। আমরা সেখানে অন্য কোনো নেচারের লোড লক্ষ্য করিনি। মানে ডাইরেক্ট ইলেকট্রিসিটি সার্কিটে আমরা দেখেছিলাম যে লোড বলতে রেজিস্টিভ লোড, লোড বলতে রেজিস্টিভ লোড, লোড বলতে রেজিস্টিভ লোড, অন্য কোনো লোডের আমরা অস্তিত্ব পাইনি সেখানে। কিন্তু প্র্যাকটিক্যালি অন্য কোনো লোড কিন্তু সেখানে পাওয়ার কনজাম্পশন, ও লোড বলতে এটা পাওয়ার কনজাম্পশন করবে, তো সেরকম আমরা পাইনি। তো যখন অল্টারনেটিং কারেন্ট নিয়ে আমরা ডিল করলাম, তখন আমরা লক্ষ্য করলাম, এগুলো আরো ফার্দার ডিসকাশন পরে হবে, তখন আমরা লক্ষ্য করলাম দেয়ার আর 3 টাইপস অফ ডিফারেন্ট নেচার লোড। যে লোডগুলোর নেচারটাই আলাদা। এগুলো কেন নেচার আলাদা সেগুলো বলবো আমি এক এক করে। তো 3 ধরনের লোড কিন্তু এখানে এফেক্টিভ হয়ে যায়। 3 ধরনের লোড কিন্তু অল্টারনেটিং কারেন্ট ডিল করতে গেলে 3 ধরনের লোডকে নিয়ে আমাদের চলতে হয়। তার মধ্যে একটা রেজিস্টিভ লোড, যেটা তুমি অনেক আগে থেকেই শিখছো, এটা একটা কমন লোড। তারপরে সেকেন্ড লোড হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং থার্ড লোড হচ্ছে ক্যাপাসিটিভ লোড। ওই 3 ধরনের লোডকে নিয়ে আমাদের ডিল করতে হয়। কাজেই আমি একদম শুরু করবো রেজিস্টিভ লোড নিয়ে। এটা খুব চেনা লোড তোমাদের কাছে। তো একটা পিওর রেজিস্টিভ সার্কিট আমি ড্র করছি, পিওর রেজিস্টিভ সার্কিট। সো তার অ্যাক্রসে তুমি অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করছো, সাপোজ দ্যাট। তো এখানে যে ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করছো, সাপোজ দ্যাট V ইকুয়ালস টু VM সাইন ওমেগা টি। আই উইশ যে এরকম ফর্মুলার সঙ্গে তুমি পরিচিত হয়ে গেছো। ওমেগা টি ইকুয়ালস টু থিটা, ওমেগা টি ইকুয়ালস টু 2 পাই FT, লাইক দ্যাট, এগুলো তুমি জানো। তো এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হলো, সাপোজ সেই ভোল্টেজটা V ইকুয়ালস টু VM সাইন ওমেগা টি। তার মানে আমি একটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, বিকজ আমি জানি না যে কত ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজটা অনায়াসে বলতে পারি, এটা একদম আমার ফার্স্ট ক্লাসে ব্রিফলি ডিসকাশন করা হয়েছে। সো ভোল্টেজ যখন অ্যাপ্লাই করবো, তখন এটা একটা রেজিস্টর। তো সার্কিটটা ক্লোজ হয়েছে, সো দ্যাট এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, অবভিয়াসলি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে।
কারেন্ট ফ্লো যখনই হবে তখন এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে যেটা হচ্ছে ভিআর। ভিআর ইকুয়ালস টু তুমি জানো আই অ্যান্ড আর, আই অ্যান্ড আর অ্যাকর্ডিং টু ওহমস ল। সো এবারে তুমি এই সার্কিটটাতে একটু কিরচফ সেকেন্ড ল মানে ভোল্টেজ ল, মেশ ল, কিরচফ সেকেন্ড ল অ্যাপ্লাই করো। কিরচফ সেকেন্ড ল অ্যাপ্লাই করো। তো সাপোজ দ্যাট তুমি তোমার লুপ ডাইরেকশন, কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে তুমি তোমার পাথ চুজ করেছো। এই কিরচফ ল এর উপরে যদি কারোর ক্লিয়ার না থাকে কিরচফ ল এর ম্যাটার গুলো, তাহলে এর উপরে একটা ক্লাস খুব সুন্দরভাবে করা রয়েছে, আপলোড করা রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো তাহলে অ্যাকর্ডিং টু কিরচফস সেকেন্ড ল, তুমি ইন আ ক্লোজ লুপ ভোল্টেজ ইকুয়ালস টু 0, সো দ্যাট এটা মাইনাস এটা প্লাস, সো দ্যাট তুমি এই সোর্সের মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, তার মানে ভোল্টেজ গেইন মানে প্লাস ভি, তারপর তুমি যাচ্ছ এখানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছ, এটা হায়ার পটেনশিয়াল এন্ড, এটা লোয়ার পটেনশিয়াল এন্ড, বিকজ কারেন্ট এই দিক থেকে এইদিকে ফ্লো হচ্ছে। কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। তো কারেন্ট এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, সো কারেন্ট হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো হচ্ছে, সো দ্যাট আমি এখান থেকে যদি এখানে পৌঁছাই আমার পটেনশিয়াল কমে যাবে, সো মাইনাস আই আর ইকুয়ালস টু 0। দিস ইজ কিরচফস সেকেন্ড ল। সো এখানে তুমি লিখতে পারো যে আই আর ইকুয়ালস টু বি, সিম্পলি আই আর ইকুয়ালস টু বি। একটু আগে চলে এসো, তাহলে তুমি লিখতে পারো আই ইকুয়ালস টু ভি বাই আর, এখানে তুমি ভি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দাও, বি এম, বিকজ বি ইকুয়ালস টু বি এম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, আর এর জায়গায় আর কে রেখে দাও। একটু লক্ষ্য করো যে এখানে সাইন ওয়েভ ভিএম কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তো এই বোথ আর কনস্ট্যান্ট। সো এখানে তুমি লিখতে পারো আই এম, এটাও কনস্ট্যান্ট, Vm বাই আর ইকুয়ালস টু, এটা এই কনস্ট্যান্টটাকে সরিয়ে দিয়ে তুমি এই কনস্ট্যান্টটাকে আনতে পারো, সো সাইন ওমেগা টি। এখন তার মানে একটা জিনিস দেখলাম যে Im equals to Vm by R. This is very important. মানে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ওভার অপোজিশন রেজিস্ট্যান্স, মানে অপোজিশন, এটা কিন্তু অপোজিশন। তো এবারে তুমি দেখো I ইকুয়ালস টু, তুমি কি পেলে, যে সাইন ওয়েভটার ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করেছো তার ভোল্টেজের ফেজ কি, ভালো করে বোঝো, ভোল্টেজের ফেজ অফ ভোল্টেজ বলতে পারবে তুমি, ইকুয়ালস টু ওমেগা টি। দেখো আমি বলেছিলাম সাইন পর্যন্ত ছেড়ে দাও, তারপরে দেখো কি আছে, ওমেগা টি। এবং যে তুমি কারেন্টের যে ইকুয়েশনটা নিজে তৈরি করলে, তাহলে ফেজ অফ কারেন্ট ইকুয়ালস টু কি পেলে, ওমেগা টি। So phase difference in between voltage and current, So phase difference in between voltage and current, omega t minus omega t equals to 0, that is in phase. তার মানে তুমি বলতে পারলে কি কনক্লুশন হলো এটা, যে ইন আ পিওর রেজিস্টিভ সার্কিট দেয়ার ইজ নো ফেজ ডিফারেন্স ইন বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো রূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই। মানে ভোল্টেজ যেখানে জিরো, কারেন্টও সেখানে জিরো, ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম, কারেন্টও সেখানে ম্যাক্সিমাম হতেই হবে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকা চলবে না। এটা যদি, তার মানে তুমি যদি এর ফেজার ডায়াগ্রামটাকে লক্ষ্য করো, ফেজার ডায়াগ্রাম আমি আগে বলেছি, ফেজার ডায়াগ্রাম আমি পরপর বলে যাব। ফেজার ডায়াগ্রাম, তো ফেজার ডায়াগ্রামে আমি কি দেখতে পাচ্ছি, যে এটা যদি ভোল্টেজ হয়, সাপোজ VR, ভোল্টেজ অ্যাক্রস দা রেজিস্টার, তাহলে ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটাও ইজ ইন ফেজে হবে, এটা হবে I অথবা IR লিখতে পারো। ইজ ইন ফেজ মানে দেয়ার আর নো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। হ্যাঁ, এখানে কারেন্টের ভ্যালুটা
কারেন্টের ভ্যালুটা সাধারণত ছোট হবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ ওভার রেজিস্ট্যান্স, ভোল্টেজ ওভার রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে ভাগ করতে হচ্ছে, কাজেই কারেন্টের ভ্যালু সাধারণভাবে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু একের বেশি হয় তাহলে কারেন্টের ভ্যালু কিন্তু কমে যাবে ভোল্টেজের ভ্যালু থেকে। তো কারেন্টের ভ্যালু ভোল্টেজের ভ্যালু থেকে কম হতে পারে, কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না। তো এটা যদি ফেজার ডায়াগ্রাম হয় তাহলে ওয়েভ ডায়াগ্রামটা কেমন হবে? ওয়েভ ডায়াগ্রাম দেখে নেওয়া যাক। যে মনে করা যাক যে এটা ভোল্টেজের ওয়েভফর্ম, সাপোজ দ্যাট ভোল্টেজের ওয়েভফর্ম। তো আমি কি বলেছি, এখানে ইন ফেজ হতে হবে, কারেন্টকে ইন ফেজ হতে হবে উইথ দা ভোল্টেজ। হ্যাঁ, তাদের ম্যাগনিটিউড আলাদা হতে পারে, তাদের পরিমাণ আলাদা হতে পারে, কিন্তু একটু লক্ষ্য করো ভোল্টেজ যেখানে জিরো সেখানে কারেন্টকেও জিরো হতে হবে, ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম সেখানে কারেন্টকেও ম্যাক্সিমাম হতে হবে, আবার ভোল্টেজ যেখানে জিরো সেখানে কারেন্টকেও জিরো হতে হবে, ভোল্টেজ যখন নেগেটিভ ম্যাক্সিমাম তখন কারেন্টকেও নেগেটিভ ম্যাক্সিমাম হতে হবে। তো এভাবে যদি তুমি চলো তাহলে ব্যাপারটা এরকম হবে। একটু লক্ষ্য করো কারেন্টের ম্যাগনিটিউড আলাদা, বাট there are no phase displacement, angular displacement in between voltage and current। এখানে দেখো কারেন্টের ভ্যালুটা সর্বোচ্চ ভ্যালু কম হতেই পারে ভোল্টেজের থেকে, কারণ এটা আমি আগেই বলেছি এটা কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করা হচ্ছে। তো এই দুজনের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না যদি সার্কিটটা পিওর রেজিস্টিভ হয়। ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট ব্যাপারটা কেমন হবে একটু দেখে নেব। তো আই উইশ এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটে চলে যাব, এটা মুছে দিলাম। পিওর ইন্ডাকটিভ সার্কিট, তার মানে তোমাকে ড্র করতে হবে একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট, তার অ্যাক্রসে তোমাকে একটা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যার ভ্যালু তুমি you can write V equals to Vm sin omega t. Suppose that this is your inductor and this is your applied voltage alternating, so V equals to Vm sin omega t, suppose that। তো যখন দেখো এটাকে পিওর ইন্ডাক্টর বলছি, পিওর ইন্ডাক্টর কিন্তু আমরা বলছি বটে, কিন্তু বলে রাখি প্র্যাকটিক্যালি ইট ইজ ইম্পসিবল যে কোনো একটা নির্দিষ্ট সার্কিট পিওর ইন্ডাক্টর হবে। মানে তাহলে এই কন্ডাক্টর গুলো না কোনো রেজিস্ট্যান্স থাকা চলবে না, এবং এটা বাস্তবে অসম্ভব। তো আমরা চেষ্টা করি যে রেজিস্ট্যান্স অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, কোনো একটা সার্কিটকে হাইলি ইন্ডাকটিভ করার জন্য আমরা চেষ্টা করি যে রেজিস্ট্যান্স, সেই সার্কিটের রেজিস্ট্যান্সটা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল হোক, তাহলে সেটাকে আমি নেগলেক্ট করতে পারি, নেগলেক্ট করে সেটাকে আমি ট্রিট করতে পারি অ্যাজ আ পিওর ইন্ডাকটিভ সার্কিট, কিন্তু সেটা পিওর কিন্তু বাস্তবে অসম্ভব। তো সেই তর্কে যাব না, তো ধরে নিই যে এটা একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট, সো দ্যাট এখানে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে তখন ডেফিনেটলি এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। সাপোজ দ্যাট দিস কারেন্ট ইজ আই। আমি ম্যাগনেটিজম চ্যাপ্টারে এই ইন্ডাক্টরের উপরে বেশ কিছু ক্লাস আপলোড করা রয়েছে, তোমাদের যদি আজকের ক্লাস বুঝতে অসুবিধা হয় তাহলে ওখানে একটু চলে যাবে, ম্যাগনেটিজমের উপরে একটু সার্চ করে নেবে ইউটিউবে, তো চলে যাবে, তাহলে ইজি হবে আরো। আর যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। সো তোমরা জানবে যে কোনো সলিনয়েড, ইন্ডাক্টর বেসিক্যালি সলিনয়েড, তারের কুণ্ডলী, কোন সলিনয়েডের মধ্যে দিয়ে যখন এটা অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করেছো, অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সো দ্যাট অল্টারনেটিং কারেন্ট ফ্লো হবে এর মধ্যে দিয়ে। অল্টারনেটিং ভোল্টেজ মানে চেঞ্জেবল ভোল্টেজ, রাইট? তো চেঞ্জেবল ভোল্টেজ যদি অ্যাপ্লাই করো তাহলে এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কি ফ্লো হবে না চেঞ্জেবল কারেন্ট ফ্লো হবে। তো চেঞ্জেবল কারেন্ট যখন কোনো কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হবে সেখানে কিন্তু একটা চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স যখন এই ইন্ডাক্টরের ক্রসে তৈরি হবে, চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লাইক দ্যাট, চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, তখন এই চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু এর নিজের ম্যাগনেটিক ফ্লাক্স এই নিজের কন্ডাক্টরে লিংক করবে, দিস ইজ কল্ড সেলফ ইন্ডাকটেন্স। তো সেলফ ইন্ডাকটেন্সের কারণে এখানে কিন্তু একটা EMF তৈরি হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেকেন্ড ল স্টেট দ্যাট E equals to minus LdI by dt,
এই মাইনাসটা আর কিছুই না, মাইনাসটা তোমাকে শুধু লেঞ্জেস ল যেটা তোমার ডাইরেকশন বোঝাচ্ছে, ডাইরেকশন বোঝাচ্ছে। যদি মাইনাসটা না দাও ইট ইজ অনলি কোয়ান্টিটি। সো স্কেলার, আর যখন তুমি মাইনাস দেবে তখন সেটা ভেক্টর হয়ে যাবে, মানে ডাইরেকশনও দেখাবে যে উৎপাদিত এর পোলারিটি কোন দিকে কি হবে। সো দ্যাট তুমি জানো যে যখন এখানে চেঞ্জেবল কারেন্ট ফ্লো হবে তখন এখানে একটা ইএমএফ তৈরি হবে। ইএমএফ যখনই তৈরি হবে, এই ইএমএফ কি ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টর এনি অপোজ করে কাকে অপোজ করে, এনি চেঞ্জ অফ কারেন্ট। এখানে অপোজিশনটা একটু আলাদা। রেজিস্টর কি করে, রেজিস্টর করে কারেন্টের ভ্যালুকে, কারেন্টের পরিমাণকে অপোজ করে। পরিমাণ, এত ফ্লোকে চাইছো, এত ফ্লো হতে দেব না, এটা হচ্ছে রেজিস্টরের কাজ। ইন্ডাক্টরের কাজ কি, ইন্ডাক্টর বেসিক্যালি কি করে, কারেন্ট যদি রাইজ করে তো কারেন্টের ইনক্রিজিং কে বাধা দেয়, বাড়তে চাইছো বাড়তে দেব না, তুমি যে ভ্যালুতে ছিলে সেই ভ্যালুতে থাকো, বাড়তে দেব না, তো ওর চেঞ্জেস কে অপোজ করে। সিমিলারলি যখন কারেন্টটা ডিক্রিজও করবে তখন বলবে আমি ডিক্রিজ হতে দেব না। এমন নয় যে শুধু সে ইনক্রিজ হতে বাধা দিচ্ছে, ডিক্রিজ হতেও কিন্তু বাধা দিচ্ছে। সো দ্যাট ইন্ডাক্টর অপোজেস এনি চেঞ্জ অফ কারেন্ট, ইট মে বি ইনক্রিজ অর ডিক্রিজ। সো এখানে এই ইন্ডাক্টরটা কারেন্টের ভ্যালু যখন ইনক্রিজ করবে তখন এই ইনক্রিজিং কারেন্টটাকে কিন্তু অপোজ করবে। কাজেই এদিকে ইন্ডাক্টরটা বেসিক্যালি একটা ব্যাটারির মতো বিহেভ করবে, যে ব্যাটারিটার পজিটিভ টার্মিনাল এদিকে হবে, না হলে বাধা দেবে কি করে, এটা পজিটিভ টার্মিনাল এটা নেগেটিভ টার্মিনাল। সো একে যদি বাধা দিতে হয় তাহলে এদিকে পজিটিভ হতো, এটা পজিটিভ টার্মিনাল, এটা এদিকে ব্যাটারিটার এদিকে পজিটিভ টার্মিনাল হবে, এদিকে নেগেটিভ টার্মিনাল হবে। সো এবারে তুমি একদম সিমিলারলি কিরচফ সেকেন্ড ল এই লুপে অ্যাপ্লাই করো। কিরচফ সেকেন্ড ল এই লুপে যখন অ্যাপ্লাই করব, আমরা জানি যে এটা মাইনাস, আমি তোমার পাথটা এভাবে ধরে নিলাম, ক্লকওয়াইজ ডিরেকশন, কারেন্টের ডিরেকশন, তাহলে ভি মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, সুতরাং পোটেনশিয়াল গেইন প্লাস ভি। আর এখানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তার মানে পোটেনশিয়াল লুজ মানে মাইনাস ই ইকুয়ালস টু 0। ভালো করে লক্ষ্য করো এখানে যে এই ইটা, এটা বেসিক্যালি এল ডিআই বাই ডিটি কিনা, এল ডিআই বাই ডিটি, উৎপাদিত ইএমএফ অলওয়েজ এল ডিআই বাই ডিটি। সো দ্যাট ভি মাইনাস এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু 0, উই ক্যান রাইট। ওকে, সো তুমি লিখতে পারো অর এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভি। তো এল ডিআই বাই ডিটি তুমি এখানে ডিআই টাকে রেখে, কারণ আমি কারেন্ট বার করতে চাইছি, এখান থেকে আমি ভোল্টেজটা দেখে নিয়েছি, আমি ফেজ ডিফারেন্স ডিটারমাইন করতে চাইছি, সো দ্যাট আমাকে কারেন্ট ডিটারমাইন করতে হবে। সো এই পাশে তুমি ডিআই টাকে রেখে দাও, অর ডিআই ইকুয়ালস টু ভি এর জায়গায় তুমি কি লিখতে পারো, ভিএম সাইন ওমেগা টি, রাইট। সো ভিএম সাইন ওমেগা টি, এল কে ওপাশে নিয়ে চলে যাও, এল আর ডিটি উপরে উঠে গেল ডিটি। এবারে কি করবে, কারেন্ট চাই, শুধু কারেন্ট চাই। তো এটাকে খুব সুন্দরভাবে পেয়ারসে ভালোবেসে বোথ সাইডে ইন্টিগ্রেট করে দাও, একটু ভালোবেসে ইন্টিগ্রেট করে দাও। তো ভালোবেসে ইন্টিগ্রেট করলে ডিআই এর ইন্টিগ্রেট হবে হচ্ছে আই ইকুয়ালস টু, দেখো ভিএম কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, সো এদেরকে বাইরে নিয়ে চলে এসো, কনস্ট্যান্টের ইন্টিগ্রেট করা হয় না, ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন হয়। তো সাইন ইন্টিগ্রেশন অফ সাইন ওমেগা টি ডিটি, লক্ষ্য করো। সো আই ইকুয়ালস টু ভিএম ওভার এল সাইন ওমেগা টি ডিটি, একে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে তোমার কাছে আসবে মাইনাস কস ওমেগা টি ওভার ওমেগা, হলো। সো ফাইনালি you can write Vm over omega L into minus cos omega t। দেখো লক্ষ্য করো, এবারে cos omega t কে তুমি কি লিখতে পারো একটু দেখে নাও। cos omega t
এটা তো cos থিটাও লিখতে পারো, ওমেগা টি ইকুয়ালস টু থিটা, আমি প্রথমেই বলেছি cos থিটা। সো cos থিটা ইকুয়ালস টু তুমি যেমন লিখতে পারো sin, তুমি লিখতে পারো sin 90 প্লাস থিটা, sin 90 প্লাস থিটা ইকুয়ালস টু cos থিটা। সিমিলারলি এটাও লিখতে পারো cos থিটা ইকুয়ালস টু sin 90 মাইনাস থিটা। দেখো দুটোই কিন্তু cos থিটা। তো এই দুটোর মধ্যে তুমি কোনটা লিখবে? আমি তো সেকেন্ডটা লিখবো। আমি সেকেন্ড কেন লিখবো একটু পরে বলছি, আমি সেকেন্ডটা লিখবো। তো মাইনাস এখানে, ওকে এখানে করছি, vm বাই ওমেগা এল ইন্টু মাইনাস অফ sin 90 মাইনাস থিটার জায়গায় ওমেগা টি লিখবো, ওমেগা টি। দেখো লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো। এবারে এখান থেকে চলে আসবে, তুমি মাইনাসকে ভেতরে মাল্টিপ্লাই করে দাও, মাইনাসকে ভেতরে মাল্টিপ্লাই করতে পারো তুমি, এগুলো ট্রিগনোমেট্রিতে শিখেছো। vm पर ওমেগা এল ইনটু মাইনাসকে ভেতরে নিয়ে যাও sin, দেখো ওমেগা টি প্লাস হয়ে যাচ্ছে, 90 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে ওমেগা টি তুমি আগে লিখবে, ওমেগা টি প্লাস হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই করো মাইনাস 90 এ পর্যন্ত যদি হয়, বোঝো ভালো করে বোঝো। vm আর ওমেগা এল যেমনটা তেমন থাকলো, সাইন মাইনাস সাইনকে ভেতরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওমেগা টি প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস ওমেগা টি, আর 90 মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 90 ডিগ্রি এ পর্যন্ত হলে আমরা কি পেলাম, ইকুয়ালস টু আমরা কি পেলাম, vm বাই ওমেগা এল ইনটু সাইন ওমেগা টি মাইনাস 90 মাইনাস 90। এবারে দেখো একটু লক্ষ্য করো যে আমি এখানে লিখতে চাই, আমি কি বার করতে চাইছি, i। তো আমি vm বাই ওমেগা এল, vm ও কনস্ট্যান্ট, ওমেগা এল ও কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটাকে সরিয়ে আমি im লিখতে চাইছি। কেন লিখতে পারি আমি বলছি, im লিখতে চাইছি, im ইনটু সাইন ওমেগা টি মাইনাস 90 লক্ষ্য করো। তো vm বাই ওমেগা এল এর জায়গায় আমি কি লিখলাম, vm বাই ওমেগা এল এর জায়গায় আমি লিখলাম im। আচ্ছা দেখো তো im ইকুয়ালস টু vm বাই অপোজিশন হওয়ার কথা ছিল তো, i ইকুয়ালস টু v বাই অপোজিশন, যেমনটা রেজিস্টিভ সার্কিটে হয়েছিল v বাই r। তো সবসময় এটা এখানে তো রেজিস্ট্যান্স নেই, তাহলে আনাদার কাইন্ড অফ অপোজিশন হতে পারে সেটা, যেহেতু এটা এখানে রেজিস্ট্যান্স নেই কাজে আর লিখতে পারবো না, কিন্তু আমি জানি i ইকুয়ালস টু v বাই অপোজিশন, হতে পারে সেটা অন্য কোনো প্রকারের অপোজিশন, তাহলে এটা বেসিক্যালি vm ওভার অপোজিশন equals to im, and this opposition is called vm by xl। x means reactance, s means reactance। দেখো রেজিস্টিভ সার্কিটের অপোজিশনকে আমরা রেজিস্ট্যান্স বলে ফেলেছি, কাজেই এরকে আর রেজিস্ট্যান্স বলবো না। রেজিস্ট্যান্স বললে আমি ডিফারেন্সিয়েট করবো কি করে যে এটা রেজিস্টিভ সার্কিটের অপোজিশন নাকি অন্য কোনো সার্কিটের অপোজিশন, কাজেই এটাকে আমি রিঅ্যাক্ট্যান্স বলবো। তো রিঅ্যাক্ট্যান্স কার রিঅ্যাক্ট্যান্স না, ইন্ডাকট্যান্সের রিঅ্যাক্ট্যান্স। দেখো ইন্ডাক্টরকে সিম্বলি এল দিয়ে ডিনোট করা হয়, কাজেই ইন্ডাক্টরের যেহেতু অপোজিশন, কাজেই এক্স সাফিক্স এল ইকুয়ালস টু im। এবারে একটু ভালো করে বুঝো যে আমি এখানে যেটা বলতে চাইছি, এই দিকটা একটু ক্লিয়ার করে দিলাম, এই দিকটা আমি মুছে দিলাম। তো তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে অপোজিশন বেসিক্যালি যেটা অপোজিশন ইকুয়ালস টু ওমেগা এল। লক্ষ্য করো ওমেগা এল, দেখো আমি কি লিখেছি, ওমেগা এল এর জায়গায় অপোজিশন লিখেছি, কারণ কারেন্ট vm বাই অপোজিশনই হবে,
Vm বাই অপোজিশনই হবে, Vm বাই অপোজিশন ইকুয়ালস টু কারেন্টই হবে, ম্যাক্সিমাম কারেন্ট ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভোল্টেজ বাই অপোজিশন। তো এই যে অপোজিশনটা ওমেগা এল ইকুয়ালস টু অপোজিশন, এন্ড অপোজিশনকে তুমি এক্সএল দিয়ে ডিনোট করছো, রাইট? এক্সএল জাস্ট অপোজিশন, আমরা রিঅ্যাক্ট্যান্স রেজিস্ট্যান্স বলতে পারছি না, বিকজ অফ দিস আমি তোমাকে বলেছি। এবং সেটা ইন্ডাক্টরের জন্য এই অপোজিশনটা ফেস করতে হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এক্সএল and equals to omega. In my first lecture of alternating current 01, we already proved that omega equals to 2 pi f, right? Omega equals to 2 pi fl, so that this is the opposition of inductive circuit. Inductive reactance, namely inductive reactance, equals to 2 pi fl or omega l, or omega l. This is the opposition. Very 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 important. তার মানে এখান থেকে কি কনক্লুশনে পৌঁছালে যে XL is directly proportional to frequency. যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে তাহলে XL এর কোনো ভ্যারিয়েশন হবে না, কিন্তু যদি কোনো সার্কিটের ফ্রিকোয়েন্সি নিউমেরিক্যাল সলভ করার সময় তোমাকে বলতে পারে ফ্রিকোয়েন্সি এত কমানো হলো, ফ্রিকোয়েন্সি এত বাড়ানো হলো, তাহলে XL এর কি পরিবর্তন হবে? তো XL is directly proportional to F and XL is also directly proportional to L in an inductive circuit. সো আমরা কোথায় ছিলাম? আমরা কিন্তু ফাইনালি একটা জায়গায় পৌঁছে গেছিলাম, যে জায়গা থেকে আমরা কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজের কোনো পার্থক্য আছে কিনা সেটা কিন্তু আমরা ডিটারমাইন করে ফেলেছি প্রায়। দেখো I ইকুয়ালস টু ফাইনালি পেলাম Im sin ওমেগা টি মাইনাস 90, তার মানে ওমেগা টি মাইনাস 90, আর ভোল্টেজ কি ছিল? Vm sin ওমেগা টি অনলি। তাহলে ভোল্টেজের phase of voltage, phase of V equals to omega t, লক্ষ্য করো, and phase of current I equals to omega t minus 90, so that phase difference equals to omega t minus 90, so that omega t equals to cancel, so that minus 90 degree. It means that আগেই বলেছি, it means that এই যে ইন্ডাকটিভ সার্কিটটা, এই ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে না পিছিয়ে, বিকজ অফ নেগেটিভ, ওই জন্য পিছিয়ে চলছে, so that current lags the voltage by 90 degree in a pure inductive circuit. And so why, কি কারণে এটা হচ্ছে তার পুরো প্রপার এক্সপ্লেনেশন এটা। দেখো তুমি হয়তো মুখস্থ করে রাখবে যে একটা পিওর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে চলে, কিন্তু যদি তোমার কাছে কেউ জানতে চায় যে কেন এরকমটা হয়, তাহলে তার উত্তরটা কিন্তু অনেকটা এরকম, এবং এভাবে তোমাকে কিন্তু এটাকে ব্রিফলি এক্সপ্লেইন করে তাকে বুঝিয়ে দিতে হবে। সো বুঝতেই পারছো কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে চলবে দেন ভোল্টেজ, তাহলে ফেজার ডায়াগ্রামটা অত্যন্ত সহজ হবে, ফেজার ডায়াগ্রাম। এই সাইডটা মুছলাম, এই সাইডটা মুছে দিলাম, এখানে মুছে দিলাম। ফেজার ডায়াগ্রামটা কেমন হবে? ফেজার ডায়াগ্রাম দেখো, একটু আগে আমি কারেন্ট বলেছিলাম পিছিয়ে আছে, এটা পিওর রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ ইজ ইন ফেজে ছিল, সো এটা আইআর লিখেছিলাম। সো এখন তো এটা আইআর না, এটা ইন্ডাকটিভ সার্কিট, সো দ্যাট আইএল। তাহলে ভোল্টেজ এখানে পিছিয়ে যাবে, ভোল্টেজ এগিয়ে যাবে, তাহলে কারেন্ট যদি এটা হয় তাহলে ভোল্টেজ 90 ডিগ্রিতে এগিয়ে থাকা মানে এটা হচ্ছে VL, দিস ডিফারেন্স ইজ 90 ডিগ্রি। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, সিম্পলি ফেজার ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে? ওয়েভ ডায়াগ্রাম হবে এটা যদি ভোল্টেজ হয়, তাহলে কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে থাকবে, তার মানে যখন ভোল্টেজ 0 তখন কারেন্ট মাইনাস 90। দেখো কারেন্টের ওয়েভফর্ম, ভোল্টেজ যখন 0 কারেন্ট তখন মাইনাস 90, ভোল্টেজ যখন পজিটিভ 90 কারেন্ট তখন 0, ভোল্টেজ যখন 0 কারেন্ট তখন প্লাস 90, কারণ এটা কভার করে এসেছে। সো এই 90 ডিগ্রিতে পিছিয়ে চলছে। দিস ইজ দ্য ওয়েভ ডায়াগ্রাম অফ a pure inductive circuit. চলে যাবো পিওর ক্যাপাসিটিভ সার্কিটে। যদি বুঝতে অসুবিধা হয় একটু পজ করে গোটা ব্যাপারটা দেখো, একদম লজিক্যাল অ্যান্ড সিম্পল। সো মুছলাম, ওকে।
চলে যাবো পিওর ক্যাপাসিটিভ সার্কিটে। এর অপোজিশনের ব্যাপারটা যেন মাথায় থাকে। এক্সেল কোথা থেকে এলো, এক্সেল কেন ওমেগা এল হলো, এক্সেল ইকুয়ালস টু কেন 2 পাই এফএল হলো, সেটাও কিন্তু এখানে ব্রিফলি এক্সপ্লেইন করা রয়েছে। কেন এই বিএম বাই ওমেগা এল কে আমি আইএম লিখলাম, সবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো দ্যাট বি কেয়ারফুল। বুঝলাম? ওকে, চলো পিওর ক্যাপাসিটিভ সার্কিট একইভাবে ড্র করে ফেলো। একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট, আমি আবারও বলছি, ক্যাপাসিটিভ সার্কিট হতে পারে, হাইলি ক্যাপাসিটিভ সার্কিট হতে পারে, বাট পিওর হতে পারে না প্র্যাকটিক্যাল সিচুয়েশনে। কিন্তু আমরা রেজিস্ট্যান্সকে কমাতে পারি, জিরো করতে পারি না, অত্যন্ত কম করে সার্কিটটাকে পিওর ক্যাপাসিটিভ সার্কিট হিসাবে ধরে নিতে পারি। ধরে নিয়ে আমরা বিষয়গুলো বুঝে নিতে পারি শুধুমাত্র। সো দ্যাট এটা একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট, ইওর ইমাজিনেশন। চলো, তো এখানে তুমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, V equals to Vm sin omega t. Suppose that and current is flowing through the capacitor is I. ক্যাপাসিটর অল্টারনেটিং ইলেকট্রিসিটি শুরু করার আগে আমি ছিলাম ক্যাপাসিটরের চ্যাপ্টারে। ক্যাপাসিটরের এই দেখতে তো এটুকু অনেক 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 ইনফরমেশন আছে এর মধ্যে থেকে। আজকের ক্লাসে যা বোঝাবো, বুঝতে যদি একটু অসুবিধা হয় একটু সেখানে পজ করে রাখো, পজ করে ফিরে যাও ক্যাপাসিটরে গিয়ে সেই জায়গাটা ক্লিয়ার করে এসো। সব আপলোড করা রয়েছে, সব কজ আপলোড করা রয়েছে। সো দ্যাট এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তুমি জানো হয়তো যে এখানে ক্যাপাসিটরটা চার্জ হবে, তো এখানে চার্জ, আচ্ছা এখানে ক্যাপাসিটর যেমন চার্জ হবে, ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা পোটেনশিয়ালও আসবে। তো পোটেনশিয়াল V across the capacitor equals to Q by C. You know that? যদি না জানো কেন এটা হয়, ক্যাপাসিটরের চ্যাপ্টারে এর রিজন আপলোড করা রয়েছে, ইউ ক্যান সি। ওকে, সো ক্যাপাসিটরের অ্যাক্রসে এটা ক্যাপাসিটর C, যার ক্যাপাসিটেন্স C হচ্ছে তার ক্যাপাসিটেন্স। হোয়াট ইজ ক্যাপাসিটেন্স বলেছিলাম। চলো, ওখানে এখন ঢুকবো না, দেরি হয়ে যাবে। সো এখন এখানে V equals to QC according to Kirchhoff's second law। সেই একই ল অ্যাপ্লাই করো, সবকিছু একটা ল দিয়ে হয়ে যাবে। Kirchhoff's second law, এটা প্লাস হলো এটা মাইনাস, তো কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে। তো এখানে V মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তোমার লুপ এটা, তোমার রাস্তা এটা, তোমার ডাইরেকশন এটা, এটা কারেন্টের ডাইরেকশন, এটা প্লাস V হচ্ছে, এটা মাইনাস V হচ্ছে। সো V এটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, প্লাস V, এটা প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, পটেনশিয়াল ফল হচ্ছে। সো দ্যাট মাইনাস V, this V equals to Q by C, this V equals to Q by C equals to 0. Good, equals to 0. You can write Q by C equals to V. দেখো, Q by C equals to V and Q equals to CV, right? And you can also write Q equals to C. V এর জায়গায় তুমি Vm sin omega t, Vm sin omega t। লক্ষ্য করো, তোমার কি দরকার? কারেন্ট দরকার। এখানে এতক্ষণ পর্যন্ত তো কিউ কে নিয়েই চলছি, কারেন্টে আসতে হবে। Instantaneous current I equals to dq by dt. You know that, fundamental. Instantaneous current I equals to dq by dt. Charge upon time equals to current. So এটাকে both সাইডে d by dt দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দেখো এই সাইডে d by dt ইনটু q যেমন ছিল তেমন থাকো, d by dt দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ইকুয়ালস টু এ পাশেও d by dt দিয়ে মাল্টিপ্লাই করে দাও, d by dt ইনটু cvm sin omega t। লক্ষ্য করো, dq by dt equals to I, dq by dt equals to I. So ডিফারেন্সিয়েট করতে হবে,
ডিফারেন্সিয়েট যদি করো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো সিভিএম ডিফারেন্সিয়েট করলে আসবে সিভিএম সাইন ওমেগা টি, ডিফারেন্সিয়েট করলে আসবে cos ওমেগা টি মাল্টিপ্লাইড বাই ওমেগা। একে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা। এবারে I ইকুয়ালস টু ওমেগা কে পাশে নিয়ে এসো, ওমেগা সি ভিএম cos ওমেগা টি cos ওমেগা টি। Okay, so you can write I equals to omega c vm cos omega t। দেখো cos omega t equals to cos theta also, তো cos omega t equals to cos theta ও লিখতে পারো। cos theta equals to আমরা কি জানি sin 90 plus theta, sin 90 plus theta equals to cos theta. So you can write sin 90 plus theta জায়গায় omega t। ওকে, দেন এটাকে একটু এ পাশে নিয়ে আসছি। চলো কি পেলাম, I equals to omega c vm sin 90 প্লাস ওমেগা টি, এটাকে আমি ওমেগা টি কে প্রথমে নিয়ে আসছি, 90 কে ওপাশে নিয়ে যাচ্ছি, ওমেগা টি প্লাস 90। লক্ষ্য করো এখানে আমি লিখতে চাই আইএম লিখতে চাই, কিন্তু আইএম লিখতে গেলে আমি জানি ভি কে অপোজিশন দিয়ে, ভিএম কে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুকে অপোজিশন দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা তো সেরকম ফর্মে নেই, বরং ওমেগা সি ভিএম এর সঙ্গে মাল্টিপ্লাইং মোডে আছে। সো এটাকে আমি আইএম এখনই লিখবো না, আমি যদি এটাকে ভিএম বাই 1 বাই ওমেগা সি লিখতেই পারি। ভিএম বাই 1 বাই ওমেগা সি মানে ভিএম ইন্টু ওমেগা সি, সো ইন্টু সাইন ওমেগা টি প্লাস 90। লক্ষ্য করো এটাকে আইএম লিখবো, তাহলে আইএম সাইন ওমেগা টি প্লাস 90। তো এটাকে আইএম কি করে লিখলাম, তার মানে আমার এটাকে আইএম কি করে লিখলাম, আমি কি জানি আইএম ইকুয়ালস টু ভিএম বাই অপোজিশন, বুঝো ভিএম বাই অপোজিশন। তাহলে এখানে অপোজিশন হিসাবে কে রয়েছে, তাহলে অপোজিশন ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি নয়, this kind of opposition, because C এর opposition এটাকে আমরা ডিনোট করি x of C, reactance of capacitor, এটাও reactance xc, x for reactance only, L থাকলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, C থাকলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো xc equals to 1 by omega c, this is the opposition of a capacitive circuit, and you can write also 1 by 2 pi fc, because omega c equals to 2 pi f. লক্ষ্য করো, what is your conclusion? Conclusion is that xc is inversely proportional to frequency, and also xc is inversely proportional to capacitance. This is very important, very important opposition of a capacitive circuit. And এটা তো গেল অপোজিশন, আমরা আই এর ভ্যালুতেও চলে এসেছি, আমরা কারেন্টের ভ্যালুতেও চলে এসেছি। কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি প্লাস 90। ভোল্টেজ কি ছিল, আইএম সাইন ওমেগা টি অনলি, সো দ্যাট ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, ভোল্টেজ কত ওমেগা টি মাইনাস কারেন্ট কত ওমেগা টি plus 90 কারেন্টের ফেজ, so that omega t cancel equals to plus 90 degrees. So
কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে চলছে ইন দিস ওয়েভ ফর্ম। কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে চলছে, সো দ্যাট ইওর ফেজর ডায়াগ্রাম এখানে করি। Your phasor diagram, this is current IC and your voltage 90 ডিগ্রিতে পিছিয়ে, কারেন্ট 90 ডিগ্রিতে এগিয়ে মানে ভোল্টেজ 90 ডিগ্রিতে পিছিয়ে, simply that, so that your voltage is VC, like that, 90 degree lag by 90 degree then IC, কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রিতে পিছিয়ে চলছে। and is your wave diagram এখানে করে দিই, কারণ আমার টপিক শেষ করে ফেলেছি, এখানে মুছে এটা করে দিই। wave diagram, so your wave diagram is, suppose that this is your voltage curve V, and তাহলে ভোল্টেজ যখন 0 তে কারেন্ট তখন +90, তাহলে কারেন্ট ওয়েভফর্ম, দিস ইজ ইওর কারেন্ট ওয়েভফর্ম। লক্ষ্য করো, ভোল্টেজ যখন 0, কারেন্ট তখন +90, দিস ইজ কল্ড লিডিং কারেন্ট। সো দ্যাট একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট যদি পিওর ক্যাপাসিটিভ হয় তাহলে কারেন্টের থেকে সরি ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রিতে লিড করে, অথবা কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রিতে ল্যাগ করে। তো আজকের ক্লাস মূলত এই পিওর ইন্ডাকটিভ, পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ সার্কিট নিয়েছিল। নেক্সট ক্লাসে আমরা যাব আরো বেশি ইন্টারেস্টিং হবে ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা যাব কম্বিনেশন, রেজিস্টিভ এন্ড ইন্ডাক্টর, রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাক্টর কম্বিনেশন, ফার্স্ট রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটর কম্বিনেশন, তারপরে ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর কম্বিনেশন, এন্ড ফাইনালি হয়তো সেটা পরবর্তী ক্লাসে হবে তিনটেকে একসাথে করে RLC সিরিজ সার্কিট। তো আজকের মতো এটুকুই। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব ভালো থেকো এবং সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।